এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। এবং শুধু মিডিয়া ছাড়াও আরো অনেক এবং আরো বিভিন্ন চ্যানেল থেকেও এই সমস্ত এই সর্বশেষ সপ্তমবারের জন্য তিনি এক্সটেনশন পেয়েছেন, এই রিএমপ্লয়মেন্ট পেয়েছেন। তিনি পোস্ট হোল্ড করছেন স্পেশাল সেক্রেটারি। কতিপয় আমলা যারা বেশ কয়েক বছর আগে অবসরে চলে গেছেন, তাদেরকে বারবার যে পুনর্নিয়োগ করে এবং খুবই গুরুত্বপূর্ণ দপ্তরে কি বলে ফায়ার সার্ভিসের ডিজি হয়েছে আইজি, তার সম্পর্কে যে অভিযোগ উঠেছে পত্রিকাতে যে ফেক মেডিকেল এবং টিএ বিল করা, যা একটা ক্ষেত্রে যা নানাভাবে এই রাজ্যের অগ্রগতি, এই রাজ্যের আইন শৃঙ্খলা গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে আপনাদেরকে আহ্বান করেছি। এরকমভাবে টেন্টেড ছিল, বিতর্কিত ছিল বলছি না, একটা সময় তো ভালো কাজও করেছেন। তার নাম ফণীন্দ্র কুমার ভট্টাচার্য, রিটায়ার্ড আইএস অফিসার, প্রমোটি। একবার দুবার তিনবার হতেই পারে, কিন্তু কারো কারো করতে দেখা যাচ্ছে এটা অনন্তকাল, এটার কোনো মেয়াদ ফুরোচ্ছেই, আর তাদের সম্পর্কে নানা ধরনের কথা হচ্ছে। আমি আজকেই বলছি না, আমরা ডেস্টিনেশন ত্রিপুরা স্টিল ইট ইজ গোয়িং অন, ইট হ্যাজ স্টার্টেড ফ্রম yesterday. I think guests are still there in our state. At this moment, I would not say anything wrong, anything negative against the government. But from core of my heart, I wish that the Destination Tripura, that mission, they should achieve a grand success. Being not as a LOP, as a citizen of this state, I will wish that really it is materialized in true sense. I would say that, and later on I will definitely, after going through and taking this talk, I will make comment on it. But today, since our guests are here, I will not make any adverse comment. ডেস্টিনেশন ত্রিপুরা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আমি এই মুহূর্তে আমার অন্তর থেকে বলবো, এটা এখনো চলছে। মুখ্যমন্ত্রী বা সরকার দাবি করছেন এটা বাস্তবে পরিণত হোক। ত্রিপুরার একজন নাগরিক হিসেবে আমি চাইব ত্রিপুরাতে বিনিয়োগ আসুক, এই উদ্যোগ সফল হোক। পরে আরও খোঁজখবর নিয়ে বাস্তবে কি হয়েছে, এখন অতিথিরা এখানে আছেন, আমি নেগেটিভ কিছু বলে ত্রিপুরা রাজ্যের ইমেজ আমি খারাপ করতে চাইব না, বরঞ্চ এটা ভালো হোক আমি চাইব। ক্যাডার কন্ট্রোলিংয়ে যে বিভিন্ন স্তরের আইএস, টিসিএস, টিপিএস, টিএফএস, আইএফএস, এদেরকে পোস্টিং দেওয়া ইত্যাদি নানাভাগ দিক থেকে তিনি এই দায়িত্ব তার সাথে আরও কদিন আগে একটা পত্রিকায় দেখেছি, একটা চ্যানেলেও খবর উঠেছে, এই বটজলাতে একটা ছোট গ্যারেজ, সেখানে জিপ বা ছোট গাড়ি এর মেরামত হয়, ওইখানে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি মেরামত, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে হয়তো তিনি ফায়ার সার্ভিসে নেই। এইভাবে ফায়ার সার্ভিসে যতদিন থেকেছেন তার সম্পর্কে ঘুরে ঘুরে অভিযোগ। নিশ্চয়ই সেই দপ্তরের কর্তারা, অর্থাৎ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তার আশীর্বাদ ছিল, এইভাবেই করেছেন। এবং এর আগেও ফায়ার সার্ভিসের ফায়ারম্যানদের
কিছু লোক আমার সাথে দেখা করেছেন, তারাও তার ব্যবহার আর এরকম অনিয়মের সম্পর্কে আমাকে বলেছেন অনেকবারই, কিন্তু তাদের হাতে কাগজ ছিল না। এখন এই কাগজপত্র আমার কাছে সব পাঠিয়েছে, কীভাবে দ্রোণী কিনেছে, যেগুলো সাবস্ট্যান্ডার্ড অচল সম্পূর্ণ জলে গেছে। তারপর একটা খুবই মানে এই অত্যন্ত মানে কি বলে গুরুত্বপূর্ণ বা অত্যন্ত একটা বিপজ্জনক আরেকটা ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে। তিনি এখন ওই স্পেশাল সেক্রেটারি জিএপিএনটি হওয়ার সুবাদে তিনি ভিজিলেন্সের ডাইরেক্টর। ভিজিলেন্স ডাইরেক্টর মানে বিশাল ক্ষমতা। একটা রিটায়ার্ড অফিসার একজন গ্রেড 1 ত্রিপুরা পুলিশ সার্ভিসের অফিসার, একটা সোশ্যাল মিডিয়া থেকে ইয়ে করেছি আমি। তিনি গত 7 তারিখ, এই মাসের 7 তারিখ, আজকে 10 মানে আজকে 2 দিন আগে রেজিগনেশন লেটার দিতে বাধ্য হয়েছেন ডাইরেক্টর ভিজিলেন্স অর্গানাইজেশনের কাছে। তিনি লিখেছেন যে তাকে এমনভাবে হিউমিলিয়েশন, অর্থাৎ নানাভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। তিনি এই ডাইরেক্টর ভিজিলেন্স হয়ে আসার পর বলছে তার কথা মতো অমুক লোককে ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে দাও। কারণ ভিজিলেন্স ক্লিয়ারেন্স সরকারি অফিসারদের তাদের প্রমোশনের ক্ষেত্রে অপরিহার্য এসেনশিয়াল একটা নথি। তো তাকে ডাইরেক্টর মহোদয়কে হয়তো এসে খুশি করছে বা নানাভাবে অ্যাপ্রোচ করছে, আর তিনি এই এসপি সাহেবকে বলছেন তুমি এক্ষুনি ইস্যু করো। তো এই ভদ্রলোক, তার ভদ্রলোকের নাম হলো জেরেমি ডার্লং, তিনি গত 23 জুন লিখেছেন তার কাছে লিখিতভাবে যে সরকারি আইন অনুসারে এসপি ভিজিলেন্স এইভাবে তার ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার কোনো অথরিটি নেই, এখতিয়ার নেই, কিন্তু বলছেন তা করতে হবে। মানে এমনভাবে তাকে অপদস্থ করা হয়েছে। এটা আমি জেরেমির সম্পর্কে আমি শুনেছি, একটা ইয়াং অফিসার, ভালো অফিসার। তিনি খুবই অপমানে গত 7 তারিখে রেজিগনেশন জমা দিয়েছেন। সেখানে বলেছেন তিনি একটা লাইন, আন্ডার দ্য গিভেন সার্কামস্টেন্সেস আই হ্যাভ নো আদার অল্টারনেটিভস বাট টু টেন্ডার মাই রেজিগনেশন সিকিং গ্রেসফুল এক্সিট। কারণ এখানে থাকলে আমার যে জীবন এমন জায়গায় চলে যাবে, বরঞ্চ আমি সম্মানের সাথে এখান থেকে যাতে আমি বেঁচে ফিরতে পারি, রাদার দেন গোয়িং এগেইনস্ট মাই অ্যাডমিনিস্ট্রেটিভ কনসার্নস। আমার যে বিবেক বুদ্ধি, এটাকে বিসর্জন দিয়ে থাকতে পারলাম না, আমি এখান থেকে যাতে করি। এবং তিনি লিখেছেন, সো আই হামলি রিকোয়েস্ট ইউ টু ডু দ্য নিডফুল অ্যান্ড গেট মাই রেজিগনেশন লেটার অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টলি। তিনি রাজ্যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্পেশাল সেক্রেটারি জিএআর তার কাছেও কপি পাঠিয়েছেন, যেটা এইভাবে একজন শিডিউল ট্রাইব অফিসারকে, তার উচ্চপদস্থ অফিসার এভাবে অপমান করা, হিউমিলেট করা, এটা ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্টে একটা জঘন্য অপরাধ। এই অপরাধে কোনো ST/SC অফিসারের সাথে যদি কেউ এসব করে, 6 মাসের জন্য যদি তাকে গ্রেপ্তার হয়, 6 মাসের জন্য বেল পায় না। এই জাতীয় অপরাধ করে চলেছে। তো এই জন্যই বাধ্য হয়েছে যে কিছু অফিসার বছরের পর বছর কেন, কি কারণে এরকম গুরুত্বপূর্ণ পদে এই বারবার এক্সটেনশন পাচ্ছে এবং সেই পদে থাকছে, আর এইভাবে তারা তাদের ক্ষমতা তারা প্রয়োগ করছে। নমস্কার, গুড আফটারনুন। আজকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে
আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তার সাথে যে রাজ্যের মানুষের এই সমস্ত ক্ষেত্রে যাতে আমাদের রাজ্যের সরকার তারা প্রায় প্রতিদিন এই রাজ্যের উন্নয়নে মানুষের স্বার্থে অনেক বড় কথা বলেন, কিন্তু বাস্তবে কতগুলো কারণে তার সমস্ত বিপরীত কর্মকাণ্ড যা নানাভাবে এই রাজ্যের অগ্রগতি, এই রাজ্যের আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি। বিগত বেশ কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যের প্রিন্ট এবং এই ইলেকট্রনিক মিডিয়াতে কতগুলো খবর হচ্ছে যে রাজ্য সরকার কতিপয় আমলা যারা বেশ কয়েক বছর আগে অবসরে চলে গেছে, আইএস অফিসার, টিসিএস অফিসার, তাদেরকে বারবার যে পুনর্নিয়োগ করে এবং খুবই গুরুত্বপূর্ণ দপ্তরে এদেরকে বছরের পর বছর দায়িত্ব দিয়ে রাখা হচ্ছে এবং সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে সেই জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। তো এরকম যে কোনো অবসরপ্রাপ্ত অফিসারকে পুনর্নিয়োগ করা এর নতুন কিছু না, হয় একবার দুবার তিনবার হতেই পারে, কিন্তু কারো কারো করতে দেখা যাচ্ছে এটা অনন্তকাল, এটার কোনো মেয়াদ ফুরোচ্ছেই না। আর তাদের সম্পর্কে নানা ধরনের কথা উঠছে। আমি আজকেই বলছি না, আমরা এই তিনজন এখানে আছি, আজকেই বলছি না যে সমস্ত অভিযোগ বা ওদের সম্পর্কে অঙ্গুলি তোলা হচ্ছে এগুলো সত্য প্রমাণিত, সত্য বলছি না, কিন্তু অভিযোগগুলো গুরুতর, খুব উদ্বেগজনক। এবং শুধু মিডিয়া, সন্ধান পত্রিকা, প্রতিবাদী কলাম পত্রিকা, আজকের ফরিয়াদ, দৈনিক সংবাদও কখনো কখনো, তাছাড়াও আরো অনেক, এবং আরো বিভিন্ন চ্যানেল থেকেও এই সমস্ত যে তথ্য সেখানে বেশি আসছে, যেটা খুবই মারাত্মক। যেমন আমি বলছি, একজন অফিসার তার অতীত থেকেই খুব, তার ব্যাকগ্রাউন্ড সেরকমভাবে টেন্টেড ছিল, বিতর্কিত ছিল বলছি না, একটা সময় তো ভালো কাজও করেছেন। তার নাম অনিন্দ্য কুমার ভট্টাচার্য, রিটায়ার্ড আইএস অফিসার, প্রমোটি। তিনি 7 বার, এই সর্বশেষ 7ম বারের জন্য তিনি এক্সটেনশন পেয়েছেন, এই রিএমপ্লয়মেন্ট পেয়েছেন। তিনি পোস্ট হোল্ড করছেন স্পেশাল সেক্রেটারি পোস্ট, GAPNT, অর্থাৎ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট এবং ট্রেনিং। এটা ক্যাডার কন্ট্রোলিংয়ে যে বিভিন্ন স্তরের আইএস, টিসিএস, টিপিএস, টিএফএস, আইএফএস, এদেরকে পোস্টিং দেওয়া ইত্যাদি নানা দিক থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। তার সাথে কিছুদিন আগে ডাইরেক্টর অফ এই কি বলে ফায়ার সার্ভিসেরও ডিজি হয়ে আসছে, আইজি। তার সম্পর্কে যে অভিযোগ উঠেছে পত্রিকাতে, যে ফেক মেডিকেল এবং টিএ বিল করা, যা একটা ক্ষেত্রেতে খুবই মারাত্মক। সেরকম হলো মুম্বাইয়ে
তিনি কোনো একটা অফিসিয়াল কাজে গেছেন, যেতেই পারেন, সরকার পাঠালে তো যেতেই হবে, তাও নাকি যে জিও গভর্নমেন্ট অর্ডার বের হওয়ার আগে তিনি গেছেন, টানা 64 দিন ছিলেন এবং প্রত্যেক দিন হোটেলে থেকেছেন, 4,000 টাকা করে বিল করেছেন, কয়েক লক্ষ টাকা। ঠিক আছে, স্পেশাল সেক্রেটারি র্যাঙ্কের কোন অফিসার যদি বহিরাজ্যে কোথাও যান, তাকে থাকতে হবে কোনো হোটেলে, কিন্তু তিনি এই যে 64 দিন টানা 2 মাস সেখানে ছিলেন, কি কাজে ছিলেন? তার মাইনস কোথায়? এই রাজ্যের সরকারের জনগণের ট্যাক্সের টাকায় তিনি সেখানে ডেপুটেশনে ছিলেন বা কাজে গেছেন, তার আউটপুট কোথায়? তারপর তিনি ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিস যখন ছিলেন, আইজি না, ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিস, দেখা গেছে আমার কাছে অনেকগুলো কাগজ এসছে, এখানে একদম তার মেমোগুলো, যে লক্ষ লক্ষ টাকা এসডিআরএফ এর ফান্ড, বিভিন্ন ফায়ার সার্ভিসের লোক কোথায় এসডিআরএফ, মানে সাধারণত এরকম রিলিফের টাকা দিয়ে থাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম বা এসডিএমদের মাধ্যমে, কিন্তু ফায়ার সার্ভিসের ডাইরেক্টর, তার হাতে এসডিআরএফ এর ফান্ড, এক কিস্তিতে 10 লাখ 9 লাখ টাকা করে। তারপর একটা মেমো এখানে পাঠানো হয়েছে যে ড্রোন কিনেছেন তার সময়তে 9টা, এই 9টা ড্রোনের দাম 1 কোটি টাকার উপরে। ত্রিপুরাজ্যের কোন ফায়ার সার্ভিস স্টেশন থেকে ড্রোন দিয়ে আগুন নিভানো বা কি পরিমাণ ক্ষতি হলো দেখার এরকম কোনো যে অ্যাকশন তো হয়নি, মহড়াও আমরা শুনিনি। প্রায় প্রতিদিন দাউজ বিজ্ঞাপন দিয়ে, যেন তাদেরকে কেউ চেনে না, নতুন নতুন ছবি ফ্ল্যাক্স ছাপিয়ে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা সদস্যদের ছবি আগরতলা শহরে আনাচে কানাচে, এই শুধু শহরে কেন বাইরেও লাগাচ্ছে। আগরতলা শহরে ট্রাফিক জ্যাম হওয়ার কারণ বোধহয় এটা একটা কারণ, অর্থাৎ জ্যাম হবে, বসে থাকতে হবে, মন্ত্রীর ছবি দেখো। কিন্তু এই যখন অবস্থা রাজ্যে, এত বিকাশ, একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, তার চেয়ে জঘন্য হলো যে ঋষ্যমুখ ব্লকের রামরাইবাড়িতে একটা ট্রাইবাল পরিবার, থৈলাফ্রুম হক এই পরিবারের কর্তার নাম, এই গত কদিন আগে মাত্র 21,300 টাকায় একটা সদ্যজাত কন্যাকে বিক্রি করে দিয়েছে। এই পত্রপত্রিকাতে ওঠার পর আমি এই জন্যই মিডিয়ার কথা বলছি, মিডিয়া তারা ভূমিকা পালন করার জন্য প্রশাসনে ঘুষ নড়েছে, এই শিশুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে আমবাসাতে, সেখান থেকে উদ্ধার করে নাকি এখন মারকুলে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা দিয়ে কি প্রমাণ করছে? ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড়ে প্রচন্ড অভাব, আর সরকার তার কোনো মানে ইয়ে নেই, শুধু ফ্ল্যাক্স প্রচার করছে, ডিসপ্লে বোর্ড বানাচ্ছে, বড় বড় আওয়াজ তুলছে। চার হলো আরেকটা বিষয় হলো যে সরকারের যে সোশ্যাল পেনশন যারা পায়, বৃদ্ধ ভাতা, বিকলাঙ্গ ভাতা, আপনারা বিভিন্ন ব্লকে গিয়ে বৃদ্ধারা গিয়ে তীর্থের কাকের মতো বসে থাকছেন, 3 বা 4 মাস ধরে পেনশন পাচ্ছেন। আজকে পত্রিকায় দেখেছি দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলছেন না, এই সহসার মধ্যে পেয়ে যাবে। তো বাজেট পেশ হয়েছে গত মার্চে, এখন মাত্র জুলাই মাস, এপ্রিল মে জুন জুলাই
একটা কোয়ার্টারও শেষ হলো না। এটা তো কমিটেড লাইবিলিটি, অর্থাৎ এর জন্য তো টাকা আলাদা আনতে হয় না, এটা তো কমিটেড থাকে। এরা এই ভাতা পাচ্ছে না। তারপরে হলো যে সারা দেশ থেকে অতিথি বিদেশ থেকে আনছে, রাস্তাঘাটের চেহারা কি, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, প্রতিদিন আমরা দেখছি এই ধর্মনগর, আমবাসা বা তেলেমরা রাস্তা এই অবস্থাও খারাপ। এদিকটায় ক্ষয় দিয়ে যে আসা রাস্তা, কোথায় যে গেল টাকাগুলো? আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং যিনি ন্যাশনাল হাইওয়ের যিনি মিনিস্টার নীতিন গাডকারি খুব বলেন, স্পেস টেকনোলজি দিয়ে নাকি তারা সার্ভে করে, সেভাবে মনিটরিং করে। তো কোথায়, কোন টেকনোলজি এটা? একটা রাস্তা ক বছর লাগে? 65 কিলোমিটার। এটা শুধু এই রাস্তা না, আরো বাকি রাস্তাগুলোর একই দশা। তার সাথে হলো আমাদের যে ত্রিপুরা পুলিশ, টিএসআর, তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ। বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলেন, স্যার আপনারা একটু তুলুন না আমাদের বিষয়টা। কোথাও কোনো কোনো জেলাতে 2 মাস, কোনো কোনো জেলাতে 3 মাস ধরে রেশন মানি পায় না। আগে বেতনের সাথে দিয়ে দেওয়া হতো, এখন 2 মাস, 3 মাস, 4 মাস ধরে পায় না। এরপরে হলো যে সরকারের বদান্যতায় কিছু অফিসার, তাদের যে এখতিয়ার বহির্ভূত কাজ, যেটা গোটা প্রশাসনের মধ্যে যে ইন্টার ডিপার্টমেন্টাল যে একটা কোহেসিভনেস, মানে ইন্টিগ্রিটি, পারস্পরিক সম্মানবোধ, এগুলি জলের তলায়। রাজ্যে 20,000 শিক্ষক নিয়োগ নেই, পদ খালি, নিয়োগ হয় না। স্কুলগুলোতে মাস্টার নেই, তো লেখাপড়া নিচে গেছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, তিনি নাকি এই অর্ডার দিয়ে দিয়েছেন ডিএমরা গিয়ে দেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে, ডিএমরা যদি সেভাবে গিয়ে এই তদবির করে, খোঁজখবর নেয়, ভালো। কিন্তু এমন তদবির, সেখানে একজন রাজ্যের পুরস্কারপ্রাপ্ত একজন মহিলা অফিসার, ইন্সপেক্টর স্কুলস, তার নাম হলো সুপ্রিয়া দাস, খুবই অপমানে রেজিগনেশন দিতে বাধ্য হয়েছেন, ওই জেরেমি ডালমের মতো। আবার তাকে দমক দিয়ে হয়তো মন্ডলের উপরে গেছে, আবার জয়েন করতে বাধ্য করানো হয়েছে। তো এইভাবে চললে হয়তো বা একটা জবরদস্তি জোড়াতালি দিয়ে কেউ রেজিগনেশন দিয়ে তুলে নিল, কিন্তু এতে প্রশাসনের মধ্যে সেই জোশ আসবে কি? সে ঐক্য তৈরি হবে কি? একটা সার্বিক একটা মানে অচলত অবস্থা এই বিগত 8.5 বছরে এবং এই মুখ্যমন্ত্রীর 4 বছরে। শুধু বড় বড় কথা বলছেন, কিন্তু বাস্তবে গিয়ে যে বিষয়গুলোর গভীরে গিয়ে সমস্যাটা হাল করার জন্য যে ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার নেই। এই কারণে এই ঘটনাগুলো, আর সেখানে সুযোগ নিচ্ছেন এরকম রিটায়ার্ড অফিসার, এরকম কিছু লোক, এরা দায়ী নেই, যা খুশি জীবনের শেষ প্রান্তে এসে এরকম সুযোগ পাচ্ছেন এবং সরকারকে বিপদ করছেন। আমি বলবো পি.কে চক্রবর্তী বা অরিন্দ ভট্টাচার্য এতই অপরিহার্য হয়, আপনি তাকে কেন পোস্টে রাখছেন? তাকে অ্যাডভাইজার করুন, অ্যাডভাইজার করে রেখে দিন, যতদিন থাকবেন আপনার সাথে থাকবেন। তাকে চিফ মিনিস্টার সেক্রেটারিয়েটের সেক্রেটারি, আইসিএ সেক্রেটারি, এই যে আইসিএতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফ্ল্যাগ ছাপা, এই ভদ্রলোকের হাত ধরে এখানেও ঘোটালার হাতছানি আছে। অরিন্দ ভট্টাচার্য এতই অপরিহার্য, ডাইরেক্ট তাকে অ্যাডভাইজার করে রাখুন।
চিফ মিনিস্টার অফিসে অ্যাডভাইজার, তাকে ডাইরেক্টর অফ ভিজিলেন্স, ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিস, স্পেশাল সেক্রেটারি জিএপিএনটি রাখা মানেটা কি? ডাল মে কুছ কালা है, যা সারা রাজ্যের জন্য, ত্রিপুরার 44 লক্ষ মানুষের জন্য একটা সর্বনাশের একটা রাস্তা তৈরি করছে তাদেরকে দিয়ে। এর থেকে সরকার বিরত থাকুক। কুমার চক্রবর্তী, তিনিও রিটায়ার্ড আইএস অফিসার। তিনি এ পর্যন্ত 8 বার রিএমপ্লয়মেন্ট করেছেন, 8 বার। তিনি একটা সময়তে বিলিয়নিয়ার এসডিএম ছিলেন এবং এখন তিনি চিফ মিনিস্টার সেক্রেটারিয়েটের সেক্রেটারি, অর্থাৎ চিফ মিনিস্টার মানে যাবতীয় হোম হোক, ফাইন্যান্স হোক, জুডিশিয়ারি হোক, প্ল্যানিং হোক, আর চিফ মিনিস্টার পিডব্লিউডি সেক্রেটারি, তিনি হেলথ সেক্রেটারি, তিনি এডুকেশন সেক্রেটারি, তিনি আরডি সেক্রেটারি, তিনি আরবান সেক্রেটারি, অর্থাৎ তিনি ডিফ্যাক্টো চিফ মিনিস্টার, সমস্ত অফিসারদের উপরে ছড়িয়ে ঘোরাবার ক্ষমতা। এবং একটা রিটায়ার্ড অফিসার, যে আরো ভালো ভালো অফিসার সিনিয়র থাকার অবস্থাতেও তাকে বারবার এখানে রাখা হচ্ছে। এবং এ সম্পর্কে আমি কদিন আগে প্রতিক্রিয়া দিয়েছিলাম, এসব কথা বলিনি যে না, যে এরকম বহু আইএস অফিসার, এরাও প্রমোশন চায়, এরাও ভালো পদ চায়, কিন্তু কেউ যদি এইভাবে এটাকে আটকে রাখে তাহলে তাদের মধ্যেও খুব জন্মায়। এখন তার সম্পর্কে আমার কাছে যে সমস্ত তথ্য এসছে একদম কাগজ সহ, যে তিনি তার সম্পদের পাহাড় দেখছে। প্রদীপ কুমার চক্রবর্তী অভয়নগরে প্রায় 2.5 কোটি টাকার এরকম সম্পত্তি, জমি মালিক তার নামে বা স্ত্রীর নামে। বিদুরকর্তা চুমনিতে 2 ইউনিটের ফ্ল্যাট, বনমালীপুরেও 2 ইউনিটের ফ্ল্যাট, বিবেকানন্দ কমপ্লেক্সে কামান চুমনির পাশে হাই ইনকাম গ্রুপের সেখানেও ফ্ল্যাট, কলকাতার গড়িয়াহাটে ফ্ল্যাট, এবং উত্তর চাম্পামুরাতে 7.83 একর জমিতে টিক প্ল্যান্টেশন, সেগুন। এবং এখানে এই যে হুইসেল ব্লোয়াররা, অর্থাৎ যারা এই তথ্য দিয়েছেন তারা এমনি এমনি পাঠাননি, আমি পত্রিকায় দেখছিলাম একদিন, কিন্তু এখন যে আমার কাছে বাড়ির ছবি টবি সহ আমি দেখাচ্ছি কয়েকটা বাড়ি। এই যে হলো সেগুন বাগান, এই যে উত্তর চাম্পামুড়াতে, তারপর এটা হলো ওই সেই চাম্পামুড়া কাগজ, যে 7.83 একর জমি মালিকানা তার স্ত্রীর নামে। এটা একটা বাড়ি আগরতলা শহরের কোনো একটা জায়গাতে। এটা আর একটা বাড়ি। তো এরকম ভাবে যে অসংখ্য সম্পত্তি, যা প্রকাশিত, অপ্রকাশিত থাকতে পারে। তার সাথে আরো জঘন্য হলো যে এই প্রদীপ চক্রবর্তী যে বিলোনিয়া মহকুমা শাসক থাকাকালীন সময়ে সেখানে কিছু জমি জমার এই সেকেন্ড শিডিউল থেকে ইয়ে করে, যেটা আমাদের রাজ্যের ভূমি রাজস্ব আইনে হয় না। অর্থাৎ সরকারি খাস জমি, এটাকে কোনোরকম নিয়ম কানুন না মেনে জুত করে দেওয়া, জুত জমিকে খাস করে দেওয়া, এরকম জাতীয় TLR LR Act 60 এটা অনিয়ম করে
তার বিরুদ্ধে সেখানে বিলিয়নিয়ার ডিএম রেভিনিউ সেক্রেটারি তারা এই প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস অর্থাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখেছেন। কিন্তু এরকম একটা ব্যক্তি চিফ মিনিস্টারের সেক্রেটারি থাকা অবস্থায় যার সম্পর্কে এতগুলো সম্পত্তি নামে বেনামে করার অভিযোগ, তার চেয়ে জঘন্য হলো এসডিএম থাকাকালে, হ্যাঁ এটা আমলে যে আমলেই হোক, এসডিএম থাকাকালে এই জমি সংক্রান্ত ক্ষেত্রেতে এরকম জালিয়াতি করা, তো সেই ব্যক্তি এত পছন্দ কেন সরকার, এত পছন্দ কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আর যদি সেরকম একটা ব্যক্তি যদি মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব হন, স্বাভাবিক মুখ্যমন্ত্রী সম্পর্কে, সরকার সম্পর্কে সন্দেহ তৈরি হবে। তো এই কারণে আমি বলছি যে আমি কাগজটা এক্ষুনি আমি দিচ্ছি না, যে আমাদের দেশে এই কিছু হলেই ইডি সিবিআই চলে আসে এবং রাজ্যেও কোথাও কোথাও গিয়ে এই এনআই ইত্যাদি, কিন্তু এসব বেলায় কেন এদের কোনো উপস্থিতি নেই? আর রাজ্য সরকারেরই অফিসার ডিএম রেভিনিউ সেক্রেটারি তারা এরকম একটা অফিসারের বিরুদ্ধে বারবার তদন্তের আদেশ দিচ্ছেন, তদন্ত হচ্ছে না, কোথায় এই ফাইলগুলো কোথায় থেমে যাচ্ছে। আবার সে ব্যক্তি হলো ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টারের অফিসের সচিব, তিনি সব সেক্রেটারির চিফ সেক্রেটারি হলেও কিন্তু চিফ সেক্রেটারি চিফ মিনিস্টার সেক্রেটারি মানে তার আরেক ধরনের পাওয়ার। তো এই জায়গায় যে গোটা মন্ত্রিসভার সম্পর্কে, মুখ্যমন্ত্রীর এই অফিস সম্পর্কে একটা সন্দেহ তৈরি হওয়া সঙ্গত কারণ। এই জন্য আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী সরকার খুব গুরুত্ব দিয়ে দেখুন, এবং এই দুইজন অফিসারকে, হ্যাঁ তারা যদি এখন তদন্ত করে ক্লিন চিট পেয়ে যায় ভালো, কিন্তু তাদের সম্পর্কে ত্রিপুরার মিডিয়াকুল, প্রিন্ট এবং ইলেকট্রনিক প্রায় সবকটি মিডিয়াতে প্রতিদিন প্রশ্ন উঠছে, জনগণের মধ্যে প্রশ্ন উঠছে, আঙ্গুল তুলছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। আরও একজন অফিসার সম্পর্কে এসছে, তিনি এখন রিটায়ারমেন্টে যাননি, সদ্য প্রমোশন পেয়েছেন, আরও জঘন্য। আমি আরেকটা তথ্য সংগ্রহ করিনি, তিনিও একটা গুরুত্বপূর্ণ দপ্তরে প্রায় 16 বছর ধরে সেখানে জোকের মতো বসে আছেন। তার সম্পর্কে অসংখ্য অভিযোগ, এবং তিনি এবং তার এই সমস্ত অনিয়ম বাঁচানোর জন্য এরকম অধস্তন কিছু অফিসারের চাকরি টাকরিও খাওয়ার অবস্থা তিনি করছেন। আমি আর একটু ভালো করে তথ্য নিয়ে জানাবো, আজকে জানাচ্ছি এর সম্পর্কে, আমি শুধু দুজন সম্পর্কে জানালাম।